নমস্কার, শুভ্রার বেঙ্গলি স্টোরি টেলিং চ্যানেলে সকলকে স্বাগত। আমার আজকের গল্প মুন্সী প্রেমচাঁদের লেখা। গল্পের নাম জাঁতা বুড়ির কুয়ো। মৃত্যুশয্যায় শুয়ে চৌধুরী বিনায়ক সিংকে গোমতী বলল, চৌধুরী, আমার জীবনের ওই একমাত্র বাসনা ছিল। চৌধুরী গম্ভীর হয়ে বলল, কাকি, তুমি কিছু মাত্র চিন্তা করো না, তোমার বাসনা ভগবান পূরণ করবেন। আমি আজই মজুর ডেকে কাজে লাগিয়ে দিচ্ছি। যদি ভগবান করেন তাহলে নিজেই তুমি নিজের কুয়োর জল খেয়ে যেতে পারবে। কত টাকা আছে তুমি গুনে রেখেছ তো? গোমতী কিছুক্ষণ চোখ বন্ধ করে চেষ্টা করলো হারিয়ে যাওয়া স্মৃতিগুলো এক জায়গায় ফিরিয়ে আনতে। তারপর বলল, কি জানি বাবা, কত টাকা আছে? যা আছে ওই হাঁড়িতেই আছে। যেটুকু আছে তাতেই কাজ চলে যায়, এমন কিছু করো, নইলে আবার কার কাছে হাত পাতবো বলো? চৌধুরী মুখবন্ধ হাঁড়িটাকে হাতে নিয়ে ওজনটা বোঝার চেষ্টা করলে বলল, তাই তো করতে চাই কাকি, না হলে আবার দেবার লোক আর কই বলো? এক মুঠো ভিক্ষেই কারো ঘর থেকে বেরোতে চায় না, আর কুয়ো তৈরির জন্য দেবে? তুমি ধন্য যে সারা জীবনের উপার্জন এই পুণ্য কাজের জন্য দিয়ে দিলে। গোমতী আত্মতুষ্টির সুরে বলল, বাবা, তুমি তো তখন খুব ছোট ছিলে। তোমার কাকা যখন মারা যায় তখন আমার হাতে একটা কানাকড়িও ছিল না। কতদিন না খেয়ে থেকেছি, তার কাছে যেটুকু ছিল তা তার রোগের চিকিৎসাতেই বেরিয়ে গেছে। সে ভগবানের খুব ভক্ত ছিল, তাই ভগবান তাকে তাড়াতাড়ি কাছে ডেকে নিলেন। সেদিন থেকে আজ পর্যন্ত তুমি তো দেখেছ আমার কি করে দিন কেটেছে। কোনো কোনো রাতে আমি মনখানে গম ডাল সব জাঁতায় পিষেছি বাবা। যে দেখেছে সেই আশ্চর্য হয়েছে, না জানি কোথার থেকে এত শক্তি আমার এসে যেত। কিন্তু বাসনা আমার ওই একটাই ছিল, ওর নামে একটা ছোট দেখে কুয়ো আমি গ্রামে বসাবো। বংশের নামটা তো থাকবে, লোকে তো এই জন্যই ছেলে মেয়ের প্রত্যাশা করে। এইভাবে চৌধুরী বিনায়ক সিংয়ের হাতে সমস্ত অর্থ গচ্ছিত রেখে বুড়ি গোমতী সেই রাত্রেই পরলোকের পথে যাত্রা করল। মারা যাওয়ার সময় শেষ যে কথাগুলো তার মুখ দিয়ে বেরোয় তা হলো, দেখো বাবা, কুয়ো বানাতে যেন দেরি না হয়। তার কাছে টাকা ছিল এ কথা সবাই অনুমান করত, কিন্তু সেটা যে 2000 টাকা তা কেউ কল্পনাও করতে পারেনি। নিজের দুষ্কৃতি যেমন লোকে গোপন রাখে, তেমনি করে টাকাটা সে লুকিয়ে রেখেছিল। চৌধুরী গ্রামের মোড়ল এবং সৎ চরিত্রের লোক, এই জন্যই বুড়ি তার কাছে শেষ ইচ্ছাটা ব্যক্ত করেছিল। গোমতীর শ্রাদ্ধ শান্তিতে চৌধুরী বেশি টাকা খরচ করল না। এইসব পারলৌকিক কাজকর্মে চুকে যাওয়ার সঙ্গে সঙ্গে সে ছেলে হরনাথ সিংকে ডেকে ইট পাথর আর চুনের হিসেব করতে বসল। হরনাথ চাল ডালের ব্যবসা করত। কিছুক্ষণ পর্যন্ত সে বসে বসে শুনল, শেষে বলে উঠল, আচ্ছা, এখন যদি 2-4 মাস কুয়োটা না তৈরি হয় তাহলে কি খুব একটা ক্ষতি হবে? চৌধুরী বলল, তারপর একটু থেমে বলল, ক্ষতি আর কি হবে, কিন্তু দেরি করার দরকারটাই বা কি? টাকা তো সে দিয়েই গেছে, ফাঁক তালে আমার কিছু নাম ডাকাবে। তাছাড়া গোমতী মরতে মরতেও তাড়াতাড়ি কুয়ো তৈরির কথা সে কিন্তু বলতে ছাড়েনি। হরনাথ বলল, হ্যাঁ, তা তো বলেছিল ঠিকই, কিন্তু ব্যবসার বাজারটা আজকাল যাচ্ছে বেশ ভালো। এখন যদি 2-3 হাজার টাকার মাল কিনে ঘরে মজুত করা যায় তাহলে অঘ্রাণ পৌষ নাগাদ সওয়াগুণ দাম পাওয়া যেত। আমি না হয় আপনাকে কিছু সুদ ধরে দেব। চৌধুরীর মন ভয় আর শঙ্কার দ্বন্দ্বে পড়ে গেল। 2000 টাকা যদি 2500 হয় তাহলে কি আর বলার থাকে? ইদার আর গায়ে কিছু লতা পাতার নকশা এঁকে দেওয়া যাবে না হয়।
কিন্তু ভয়ের ব্যাপারও তো আছে। এই দুশ্চিন্তা সে চেপে রাখতে পারল না। বলল, যদি লোকসান হয় তাহলে কি হবে? হরনাথ রাগত ভাই বলল, কেন লোকসান হতে যাবে কেন? এটা একটা কথা হলো? চৌধুরী বলল, আচ্ছা ধরেই না হয় নাও যে লোকসান হলো, তখন কি হবে? হরনাথ এবার উত্তেজিত হয়ে উঠল। আপনি টাকাটা দিতে চান না তাই বলুন। বড় ধর্মাত্মা হয়ে উঠেছেন দেখছি। আর সব বৃদ্ধদের মতো চৌধুরীও নিজের ছেলেকে খুব ভয় করত। কুণ্ঠিত হয়ে বলল, টাকা দেব না এ কথা আমি কখন বললাম? তবে এটা তো পরের টাকা, একটু বুঝে শুনেই তো এতে হাত লাগানো উচিত। কারবারের কথা কে বলতে পারে? দাম যদি আরো পড়ে তাহলে ফসলে পোকা ধরতে পারে, কেউ শত্রুতা করে ঘরে আগুন লাগিয়ে দিতে পারে। এই সমস্ত কথা তো একবার ভালো করে ভেবে নাও। হরনাথ ব্যঙ্গ করে বলে উঠল, তা এতই যদি ভাবতে পারেন তাহলে সব টাকা চোরে নিয়ে যেতে পারে, সেটাই বা ভাবছেন না কেন? কিংবা ধরুন পাকা গাঁথনির দেওয়াল বসে গেল, এমনও তো হয়ে থাকে। চৌধুরী ঝুলিতে আর কোনো যুক্তিই রইল না। দুর্বল সেপাইও তাল ঠোকে আর আখড়াতে নেমে পড়ে, কিন্তু তলোয়ারের ঝলকারি দেখলেই তার হাত পা সব ঠান্ডা। হাল ছেড়ে দিয়ে কাঁধ ঝাঁকে চৌধুরী বলল, তা কত টাকা নেবে? কুশলী যোদ্ধার মতো এবার হরনাথ শত্রুকে পিছু হটতে দেখে উৎসাহের সঙ্গে বলে উঠল, 100-150 টাকা নিয়ে কি ছেলে খেলা করব? দেবেন তো সবটাই দিন। চৌধুরী রাজি হয়ে গেল। গোমতী যখন টাকা তাকে দিয়েছিল তখন কেউ তা দেখেনি, লোকনিন্দার সম্ভাবনাও ছিল না। হরনাথ মাল কিনতে শুরু করল। বাড়িতে চাল গমের বস্তা স্তূপ লেগে গেল। আরামপ্রিয় ঘুম কাতরে চৌধুরী এরপর সারা রাত ধরে এমনভাবে বস্তা পাহারা দিতে শুরু করলো যে একটা ইঁদুরেরও সাধ্য ছিল না বস্তার ভেতরে ঢোকে। চৌধুরী এমনভাবে তাড়া করত যে বেড়ালও হার মানত। এইভাবে প্রায় 6 মাস কেটে গেল। পৌষ মাসে সেসব বিক্রি হলো এবং পুরো 500 টাকা লাভ হলো। হরনাথ বলল, এর থেকে আপনি 50 টাকা নিয়ে নিন। চৌধুরী তেতে উঠে বলল, 50 টাকা কি ভিক্ষে দিচ্ছ? কোনো মহাজনের কাছ থেকে যদি টাকা নিতে তাহলে কম করেও 200 টাকার সুদ গুনতে হতো। আমাকে বড় জোর তুমি তার থেকে 2-4 টাকা কম দিতে পারো, আবার কি করবে? হরনাথ বেশি কথা বাড়ালো না, চৌধুরীকে 150 টাকা দিয়ে গেল। চৌধুরীর আত্মা কোনোদিন এতটা তৃপ্তি পায়নি। রাত্রে যখন নিজের ঘরে ঘুমোতে গেল তখন তার মনে হলো যেন বুড়ি গোমতী দাঁড়িয়ে মুচকি হাসছে। চৌধুরীর বুকটা ধড়ফড় করতে লাগলো। সে ঘুমিয়েছিল, কোনো নেশা টেশা করেনি। গোমতী সামনে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছিল। সেই শুকিয়ে যাওয়া মুখেও একটা বিচিত্র উল্লাস ফুটে উঠেছিল। এইভাবেই কয়েক বছর কেটে গেল। চৌধুরী হরনাথের কাছ থেকে টাকাটা আদায় করার ফোন দিয়ে আটতো সব সময়, কিন্তু হরনাথ সর্বদাই গড়িমাসি করে এড়িয়ে যেত। সে প্রতি বছরই খানিকটা করে সুদ দিয়ে দিত, আর আসলের কথা উঠলেই হাজারটা মিথ্যে বলতো। কখনো ব্যবসা ভালো চলছে না বলে কান্নাকাটি করত, কখনো বা যুক্তির কথা তুলত। তবে কারবারের উন্নতি ঘটছিল সেটা ঠিক। শেষ পর্যন্ত চৌধুরী একদিন হরনাথকে পরিষ্কারভাবে বলে দিল, তোমার ব্যবসা বাঁচুক আর ডুবুক আমার তাতে কিছু যায় আসে না, এ মাসের ভেতরে আমার টাকা তোমাকে চুকিয়ে দিতে হবে। হরনাথ নানান বাহানা তুলল, কিন্তু চৌধুরী নিজের সংকল্পে অটল রইল। হরনাথ প্রচণ্ড রাগে ঝেঁঝে উঠে বসে বলল, বলছি আর 2-1 মাস অপেক্ষা করুন না কেন? মাল বিক্রি হয়ে গেলেই টাকাটা দিয়ে দেব। চৌধুরী দৃঢ়ভাবে বলল, তোমার মাল তো কোনোদিন বিক্রি হবে না, আর তোমার 2 মাসও কোনোদিন পূর্ণ হবে না। আমি আজই টাকা চাই। হরনাথ এর ফলে প্রচণ্ড রেগে উঠে গেল এবং 2000 টাকা নিয়ে এসে চৌধুরীর সামনে ছুঁড়ে দিল। চৌধুরী একটু কুণ্ঠিত হয়ে বলল, টাকা তো তাহলে তোমার কাছে ছিলই, না হলে কি শুধু মুখের কথায় রোজগার হয়? তাহলে তুমি আজ আমাকে কেবল 500 টাকা দাও, বাকিটা 2 মাসের মধ্যে দেবে, সব তো আর আজকেই খরচ হবে না।
হরনাথ রাগ দেখিয়ে বলল, আপনার টাকা আপনি ইচ্ছে করলে খরচ করবেন, ইচ্ছে করলে জমিয়ে রাখবেন, ও টাকায় আমার দরকার নেই। দুনিয়ায় মহাজনরা তো আর মরে হেজে যায় নেই যে শুধু শুধু আপনার গঞ্জনা আমি সহ্য করব। চৌধুরী টাকাটা উঠিয়ে একটা তাকের উপর রেখে দিল। কুয়ো খোঁড়ার মাপ যোগ করার উৎসাহটা কিন্তু নিভে গেল। হরনাথ টাকাটা ফেরত দিল বটে, কিন্তু মনে মনে আরেকটা ফোন দিয়ে আটল। মাঝরাতে যখন সারা বাড়ি নিস্তব্ধ হয়ে গেল, তখন আর হরনাথ চৌধুরী ঘরের দরজা আস্তে আস্তে আলগা করে ভেতরে ঢুকল। চৌধুরী অচেতন হয়ে ঘুমোচ্ছিল। হরনাথ ঠিক করেছিল যে সে টাকার থলি দুটো তুলে নিয়ে পালিয়ে যাবে, কিন্তু হাত বাড়াতেই দেখল সামনে গোমতী দাঁড়িয়ে দুহাত দিয়ে থলি দুটোকে আঁকড়ে ধরে আগলে রেখেছে। হরনাথ ভয় পেয়ে পিছিয়ে গেল। চোখে হয়তো ভুল দেখেছে এইটা মনে করে সে যেই আবার হাত বাড়িয়েছে, অমনি দেখল যে না, সেই মূর্তি এমন ভয়ঙ্কর রূপ ধারণ করে দাঁড়িয়ে আছে যে হরনাথ এক মুহূর্ত দাঁড়িয়ে থাকতে পারল না, ছুটে পালালো। কিন্তু বারান্দায় এসেই সে অজ্ঞান হয়ে পড়ে গেল। হরনাথ ব্যাপারীদের দেওয়ার জন্য চারদিক থেকে নিজের প্রাপ্য সব টাকা তুলে এনেছিল। চৌধুরী চোখ গরম করতে সেসব টাকাই এনে সামনে ফেলে দিয়েছিল, আর মনে মনে ফোন দিয়ে রেখেছিল যে রাতের বেলায় টাকাটা মেরে দেবে, তারপর মিছিমিছি চোর চোর বলে শোরগোল তুলে দেবে। তার ফলে ওর ওপর সন্দেহটা আর হবে না। কিন্তু পরিকল্পনাটা ঠিকভাবে কার্যকর না হয় ফলে কিছুদিনের মধ্যেই ব্যাপারীদের তাগাদা শুরু হয়ে গেল। যত রকমের অজুহাত খাড়া করা যায় তা সবই সে করল, কিন্তু মিথ্যে স্তোক দিয়ে আর কতদিন লোক ঠকানো যায়। শেষে এমন অবস্থার সৃষ্টি হলো যে লোকে আদালতে নালিশ করবে বলে ভয় দেখাতে লাগলো। একজন তো 300 টাকার জন্য নালিশ ঠুকেই দিল। মুশকিলে পড়ল বেচারা চৌধুরী। দোকানে হরনাথই বসত এবং এ নিয়ে চৌধুরীর কোনো মাথা ব্যথাও ছিল না, কিন্তু হরনাথের যা কিছু সুনাম তা ছিল চৌধুরীর জন্য। লোকেরা চৌধুরীকে সৎ এবং লেনদেনের ব্যাপারে খাঁটি মানুষ বলেই জানত, যদিও তখনও পর্যন্ত কেউ তার কাছে তাগাদা করেনি। কিন্তু তিনি নিজেই সকলের কাছ থেকে মুখ লুকিয়ে রাখতেন। যে অবস্থার সম্মুখীনে তিনি হন না কেন, কুয়োর টাকা তিনি ছোবেন না, এটা তিনি একরকম ঠিকই করে নিয়েছিলেন। একদিন রাত্রে এক ব্যাপারীর মুসলমান চাপরাশি এসে চৌধুরীর বাড়ি বয়ে 1000টা গালাগাল করে গেল। শুনতে শুনতে চৌধুরীর মাঝে মাঝে এমন রাগ হচ্ছিল যে ভাবছিলেন বাইরে বেরিয়ে লোকটার গোঁপটা উপড়ে নি, কিন্তু মনকেই বলে প্রবোধ দিলেন যে এতে আমার কি, ছেলের ঋণ শোধ করা বাপের কর্তব্য নয়। খেতে বসার সময় গিন্নি বললেন, এসব কি উপদ্রব শুরু করেছো বলো তো? চৌধুরী কঠিনভাবে বললেন, আমি শুরু করেছি? তুমি ছাড়া আর কে? ছেলেটা দিব্যি করে বসেছে যে তার কাছে বেশি মাল নেই, টাকা তো তুমি সব চেয়ে নিয়েইছ। চৌধুরী বলল, চেয়ে নেব না তো কি করব? অন্যের টাকা দিয়ে নিজের ফুটানি করা আমার ঠিক পছন্দ হয় না। তার স্ত্রী বলল, আর এই যে নাক কাটা যাচ্ছে এটা বুঝি খুব ভালো লাগছে? চৌধুরী বললে, এতে আমার কি করার আছে? 5 বছর হয়ে গেল, কুয়োটা আর করাই যাবে না নাকি? স্ত্রী বলল, ছেলেটা এখনো কিছু খেলো না, সকালে সামান্য একটু মুখে তুলেছিল মাত্র। চৌধুরী বলল, তুমি বুঝিয়ে সুঝিয়ে খাওয়ালে না কেন? খাওয়া দাওয়া ছেড়ে দিলে তো আর টাকা মিলবে না। স্ত্রী বলল, তুমি নিজে গিয়ে বুঝিয়ে দেখো না কেন? চৌধুরী বলল, সে তো আমাকে এখন শত্রু বলে মনে করছে। স্ত্রী বলল, আমি টাকাটা নিয়ে গিয়ে ছেলেকে দিয়ে আসছি, যখন হাতে টাকা আসবে তখন কুয়ো বানিয়ে দিও। চৌধুরী বলল, আরে না না, এমন কাণ্ড করো না, আমি এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারবো না। এতে আমার ঘর সংসার যদি ধ্বংস হয়ে যায় তাও স্বীকার। কিন্তু চৌধুরী গিন্নি এসব কথায় কান দিলেন না। তিনি দৌড়ে ঘরের ভেতর গিয়ে টাকার থলির দিকে হাত বাড়াতে গিয়েই একটা চিৎকার করে পিছু হটলেন। তার সারা শরীর সেতারের তারের মতো কাঁপতে লাগলো। চৌধুরী ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করলো, আরে কি হলো, কি তোমার মাথা ঘুরে গেল? চৌধুরীর স্ত্রী তাদের দিকে ভীত চোখে তাকিয়ে বলল, ওই যে পেতনিটা ওইখানে দাঁড়িয়ে আছে।
চৌধুরী তাকের দিকে তাকিয়ে বলল, পেতনি কই? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। স্ত্রী বলল, আমার বুক তো ধকধক করছে, আমার মনে হলো যেন বুড়িটা আমার হাতটা টেনে ধরল। চৌধুরী বললে, এসব তোমার মনের ভুল। বুড়ি তো মারা গেছে সেই 5 বছর আগে, সে কি এখনো এখানে বসে আছে? স্ত্রী বলল, আমি স্পষ্ট দেখলাম সেই বুড়ি। ছেলেটাও বলছিল বুড়িটাকে দেখেছে রাত্রে টাকার থলিতে হাত রেখে দাঁড়িয়ে থাকতে। চৌধুরী বলল, ও রাতের বেলা আমার ঘরে আবার কবে গেল? স্ত্রী বলল, তোমার সঙ্গে টাকা পয়সার ব্যাপারে কিছু কথা বলতে গেছিল, বুড়িকে দেখতে পেয়েই পালিয়ে এসেছে। চৌধুরী বলল, আচ্ছা, আবার ভেতরে যাও তো, আমি তাকিয়ে আছি। গিন্নি দোকানে হাত দিয়ে বলল, রক্ষে করো বাবা, আমি আর ও ঘরে পা দিচ্ছি না। চৌধুরী বলল, ঠিক আছে, আমি গিয়ে দেখছি। চৌধুরী তখন ঘরে গিয়ে 2টো থলি তাক থেকে তুললেন। ভয়ের কোনো কিছুই হলো না। গোমতীর ছায়াও কোথাও ছিল না। গিন্নি দরজায় দাঁড়িয়ে উঁকি দিয়ে দেখছিলেন। চৌধুরী এসে বেশ জাঁক করেই বললেন, কই, আমি তো কিছু দেখতে পেলাম না। ওখানে থাকলে কি এর মধ্যেই কোথাও চলে যাবে? স্ত্রী বলল, কি জানি, তোমাকে কেন দেখা দিল না? তোমাকে তো স্নেহ করতো, তাই হয়তো সরে গেছে। চৌধুরী বলল, ও তোমার চোখের ভুল, আর কিছু না। স্ত্রী বলল, ঠিক আছে, ছেলেকে ডেকে আমি ভজিয়ে দিচ্ছি। চৌধুরী বলল, আমি তো দাঁড়িয়েই আছি, এসে একবার ভালো করে দেখো না কেন? চৌধুরী গিন্নি এ কথায় কিছুটা আশ্বস্ত হলেন। ঘরের ভেতরে এসে তাকের কাছে গিয়ে ভয়ে ভয়ে হাত বাড়ালেন এবং তারপরে প্রচণ্ড চিৎকার করে এক ছুটে একেবারে উঠোনে এসে তবে দম নিলেন। চৌধুরীও তার সঙ্গে সঙ্গে উঠোনে নেমে এসে অত্যন্ত অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, কি ছিল? শুধু শুধু পালিয়ে এলে যে? আমি তো কিছুই দেখতে পেলাম না। চৌধুরী গিন্নি হাঁপাতে হাঁপাতে ধমকে উঠলেন, যাও যাও, তুমি তো আরেকটু হলেই আমাকে মেরে ফেলতে। না জানি তোমার চোখের কি হয়েছে, ডাইনিটা তো এখনো দাঁড়িয়ে আছে। এরই মধ্যে হরনাথও সেখানে এসে পড়ল। মাকে উঠোনে দেখে জিজ্ঞাসা করলো, কি হলো মা, শরীর ভালো আছে তো? হরনাথের মা বলল, ওই পেতনিটা আজ 2বার দেখা দিয়েছে। আমি ভাবলাম, যাকগে, টাকাটা তোকে দিয়েই দিই, আবার যখন হাতে টাকা আসবে তখন পোটা বানালেই হবে। কিন্তু যেই না থলি 2টোতে হাত দিয়েছি, অমনি ওই পেতনিটা আমার হাত টেনে ধরলো, প্রাণ বেরিয়ে যাবার জোগাড়। হরনাথ বলল, কোনো একটা ভালো ওঝা ডাকতে হয়, ওটাকে ঝেঁটিয়ে তাড়াবে। চৌধুরী বলল, সেদিন রাতে নাকি তোমাকেও দেখা দিয়েছিল? হরনাথ বলল, হ্যাঁ, আমি তোমার সঙ্গে একটা বিষয় আলোচনা করতে এসেছিলাম। ভেতরে যেই না পা দিয়েছি, দেখি যে পেতনিটা তাকের কাছে দাঁড়িয়ে আছে। আমি তো ঘাবড়ে গিয়েই পালিয়ে গেলাম। চৌধুরী বলল, আচ্ছা ঠিক আছে, আবার যাও তো দেখি। স্ত্রী বলল, সে কি, এবার তো ওকে আমিই যেতে দেবো না, যদি কি 1,00,000 টাকাও দেয় তবুও না। হরনাথ বলল, সে তো আমি নিজেই যাব না। চৌধুরী বলল, কিন্তু আমাকে তো দেখা দিচ্ছে না, ব্যাপারটা কি? হরনাথ বলল, কি জানি, আপনাকে হয়তো ভয় পায়, আজ কোনো ওঝা ডাকতে হবে। চৌধুরী বলল, আসল ব্যাপারটা যে কি তা মাথাতেই ঢুকছে না। যাকগে, বৈজুপাড়ের ডিগ্রির কি হলো? হরনাথ ইদানিং চৌধুরীর উপর এতটাই ছোট ছিল যে নিজের দোকানের বিষয়ে কোনো কথাই তার কাছে বলতো না। উঠোনের দিকে তাকিয়ে যেন হাওয়াকে উদ্দেশ্য করে বলল, যা ভাগ্যে আছে তাই হবে, আমার প্রাণটুকু নেওয়া ছাড়া আর নেওয়ার আছেই বা কি? একবার যা গিলে ফেলেছি তা তো আর উগড়ে দিতে পারবো না। চৌধুরী বলল, সে যদি ডিগ্রি জারি করে দেয় তাহলে কি হবে? হরনাথ বলল, বেশি আর কি হবে, দোকানে 400-500 টাকার মাল আছে, নিলামে বিক্রি হয়ে যাবে। চৌধুরী বলল, তাহলে তো কারবার সব লোপাট হয়ে যাবে। হরনাথ বলল, কারবারের জন্য আর কত সহ্য করব? আর যদি আগে জানতাম যে কুয়ো তৈরির এতটা তাড়া, তাহলে এ কাজে নিজেকে জড়াতামই না। ডাল রুটির অভাব তো হচ্ছিল না, যাকগে, বড় জোর 2-4 মাস হাজতে থাকতে হবে, এছাড়া আর বেশি কি হবে বলো? তার মা বললেন, আমি বেঁচে থাকতেই তোকে হাজতে নিয়ে যাবে? যে তোকে হাজতে নিয়ে যেতে আসবে তার মুখে ছ্যাঁকা দিয়ে দেব না? হরনাথ হঠাৎ দার্শনিক হয়ে গেল, বলে উঠল, মা বাবা তো জন্মের জন্য দায়ী, কারো কর্মের দায়িত্ব তাদের নয়।
চৌধুরী ছেলেকে খুবই ভালোবাসতেন। তার ভাবনা ছিল যে হরনাথ বোধহয় টাকাটা মেরে দেওয়ার জন্য টাল বাহানা শুরু করেছে। এই জন্য তিনি ব্যগ্র হয়ে টাকাটা ফেরত নিয়েছিলেন। এখন বুঝতে পারলেন যে হরনাথ সত্যিই সংকটে পড়েছে। মনে মনে চিন্তা হলো, যদি হরনাথকে জেলে নিয়ে যায় কিংবা দোকান ক্রোক করে দেয়, তাহলে তো কুল মর্যাদা সব কিছু ধুলোই মিশে যাবে। গোমতীর টাকাটা যদি এখন ওকে দিই, তাহলে কি আরও বেশি ক্ষতি হবে? দোকান তো চালু আছেই, একদিন না একদিন টাকা তো হাতে আসবেই। ঠিক এমন সময় বাইরে থেকে কে যেন ডাকলো, হরনাথ সে। হরনাথের মাথায় আকাশ ভেঙে পড়ল। চৌধুরী জিজ্ঞাসা করলেন, কে ডাকছে? ক্রোকের জন্য আমিন এসেছে। কেন, দোকান ক্রোক করবে নাকি? তাই তো মনে হচ্ছে। কত টাকার ডিক্রি? 1200 টাকার। ক্রোকের আমিনকে কিছু দিয়ে দিলে কি শুনবে না? শুনবে তো নিশ্চয়ই, কিন্তু মহাজন ওর সঙ্গে আছে বোধহয়। ওর টাকা যা খাওয়ার তা ওদিক থেকেই খেয়েছে আগে। তাহলে না হয় 1200 টাকা গোমতীর টাকার থেকে দিয়ে দাও। ও টাকা কে ছোঁবে? না জানি ঘরে আবার কি বিপদ ডেকে আনবো। আমরা তো ওর টাকাটা মেরে দেওয়ার জন্য নিচ্ছি না, চলো আমি দিচ্ছি বার করে। চৌধুরীর এই সময় ভয়ও হলো, গোমতী ওকেও আবার দেখা দেবে না তো। কিন্তু সে আশঙ্কার কোনো কারণ ছিল না। তিনি একটা থলি থেকে 220 টাকা বের করে আরেকটা থলিতে রেখে হরনাথকে দিলেন। এইভাবে সন্ধ্যের আগেই আর 2000 টাকার 1 টাকাও অবশিষ্ট থাকল না। এরপর 12টা বছর কেটে গেছে। চৌধুরী আর হরনাথ কেউ আর এ সংসারে বেঁচে নেই। চৌধুরীর যতদিন বেঁচে ছিল ততদিন তার মাথায় কুয়োর চিন্তাই ঘুরে বেরিয়েছে। এমনকি মৃত্যুকালে শেষ নিঃশ্বাস ফেলার সময় তার মুখে বারবার কুয়োর কথাই উচ্চারিত হয়েছে। কিন্তু দোকানের ভাগ্যে টাকার অভাব লেগেই ছিল। চৌধুরী মারা যেতেই কারবার লাটে উঠল। হরনাথ টাকাটা শিকেটা লাভে সন্তুষ্ট না হয়ে 2-3 গুণ লাভের দিকে হাত বাড়ালো। জুয়া খেলা ধরল। একটা বছর কাটল না, দোকানও উঠে গেল। গয়না গাটি, বাসন কোসন, সংসারের যথা সর্বস্ব শেষ হয়ে গেল। চৌধুরীর মৃত্যুর ঠিক 1 বছর পরেই হরনাথ লাভ ক্ষতির হিসেব ছেড়ে এই সংসার থেকে বিদায় নিলেন। হরনাথের মায়ের জীবনে আর কোনো অবলম্বন থাকলো না। রোগে পড়লেন, কিন্তু ওষুধপত্র কিচ্ছু জুটল না। 3-4 মাস নানা রকম দুর্ভোগে ভোগে ভোগে তিনিও একদিন চোখ বুঝলেন। বেঁচে রইল একমাত্র হরনাথের অন্তঃসত্ত্বা স্ত্রী। সেই বেচারার জন্য আর কোনো আশ্রয়, কোনো সম্বল রইল না। শরীরের ওই অবস্থায় কুলি কামিনের কাজ করাও তার পক্ষে অসম্ভব ছিল। পড়শিদের কাঁথা কাপড় সেলাই করে কোনো রকমে 4-5 মাস কাটল। সবাই বলল, লক্ষণ তো সব ছেলের মতোই, তোর ছেলেই হবে। সেটাই তার সামনে একমাত্র আশার আলো। কিন্তু যখন মেয়ে হলো, তখন আশা ভরসা যেন সব শেষ হয়ে গেল। এর ফলে মায়ের মতন এতটা পাষাণে পরিণত হলো তার মায়ের মন। নবজাতকের শিশুকে একবারের জন্য সে বুকে নিল না। পড়শিরা অনেক করে বোঝানোর পর সে মেয়েকে বুকে নিল বটে, কিন্তু সে বুকে 1 ফোঁটা দুধও অবশিষ্ট ছিল না। সেই সময় হতভাগী মায়ের হৃদয়ে করুণা, বাৎসল্য আর মোহের এক আবর্তের সৃষ্টি হলো। যদি কোনো উপায়ে তার স্তনে 1 ফোঁটাও দুধ আসত, তাহলে মায়ের জীবনটা ধন্য হতো। মেয়েটার নিষ্পাপ, করুণ, আকুতিপূর্ণ এবং সতৃষ্ণ মুখচ্ছবির দিকে তাকিয়ে থাকতে থাকতে তার মাতৃ হৃদয়ের বুক ফাটা কান্না যেন সহস্র ধারায় বর্ষিত হতে থাকল। জননী হৃদয়ের অন্তহীন কল্যাণ কামনা, সমস্ত মাধুর্য, অপরিমেয় মমত্ব তার সিক্ত চোখের দৃষ্টি বেয়ে তেমনি করেই নিষিক্ত করে তুলত, যেমনভাবে চন্দ্রালোকের শীতল স্নিগ্ধতা ধরার পুষ্পকে রঞ্জিত করে তোলে। কিন্তু হতভাগিনী মেয়েটার ভাগ্যে মাতৃস্নেহের সুখটাও টিকল না। মা তার বুকের দুধ তো নয়, যেন বুকের রক্ত খাইয়ে বাঁচানোর
চেষ্টা করল, কিন্তু নিজের শরীর তার দিন দিন জীর্ণ হতে লাগলো। একদিন গ্রামের লোকেরা এসে দেখল যে হরনাথের বউ মাটিতে পড়ে আছে, আর ওই অবুঝ মেয়েটা তার বুকের কাছে বসে স্তন চুষছে। তবুও মেয়েটা পাড়াপড়শির দয়ায় দৌড়ে দৌড়ে ভিক্ষে করে বড় হয়ে গেল। একদিন সেই মেয়ে ঘাস কাটতে কাটতে বুড়ি গোমতীর যেখানে ঘর ছিল সেখানে গিয়ে দাঁড়ালো। ঘরের ছাদ কবেই পঞ্চভূতে বিলীন হয়ে গেছে, কেবলমাত্র কোথাও কোথাও দালানের চিহ্নটুকু ছিল, কোথাও বা আধখানা দেওয়াল খাড়া ছিল। মেয়েটা কি জানি কি ভেবে খুরপি দিয়ে মাটিতে গর্ত করতে শুরু করলো। দুপুর থেকে সন্ধে পর্যন্ত সে গর্ত করে চলল। খিদে তৃষ্ণার কোনো খেয়ালই তার ছিল না, ভয় ডর বলতেও কিছু ছিল না। অন্ধকার হয়ে এলো, কিন্তু সে যেমনকার তেমনই গর্ত সে খুঁড়ে যেতে লাগলো। পরের দিন খুব সকালে, সেই সময় পাড়ার কিছু ছেলে মেয়েও জুটে গেল। পরের দিন খুব সকালে উঠে এত ঘাস কাটলো যে সে সারা দিনেও সে কাটতে পারে না। দুপুরের পরেই নিজের কাছ থেকে খুরপি নিয়ে ফের সেই জায়গায় গিয়ে পৌঁছল। কিন্তু আজ আর সে একলা ছিল না, সঙ্গে তার আরও দুটো ছেলে ছিল। তিনজনে মিলে সেখানে সন্ধে পর্যন্ত কুয়ো কুয়ো খেলতে খেলতে মাটি খুঁড়তে লাগলো। মেয়েটা গর্তের ভেতর মাটি কাটছিল, আর ছেলে দুটো সেই মাটি নিয়ে গিয়ে বাইরে ফেলল। তৃতীয় দিন আরও দুজন ছেলে এসে ওই খেলায় যোগ দিল। বিকেল অবধি খেলা চলল। সেদিন গর্তটা প্রায় দুহাত গভীর হয়ে গেল। গ্রামের ছেলেমেয়েরাও যেন একটা এই অদ্ভুত খেলার জোয়ারে যেন ভেসে যেতে লাগলো। চতুর্থ দিন আরও কিছু বালক এসে যোগ দিল। পরামর্শ করে ঠিক হলো কে ভেতরে নামবে, আর কে মাটি ওঠাবে, আর কে মাটি ফেলবে। গর্তটা এতদিনে প্রায় 4 হাত গভীর হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত বাচ্চারা ছাড়া আর কেউ তার খবর রাখেনি। খুঁড়ে রাখা মাটির উঁচু স্তূপ, একটা বড় গর্ত আর একটা টিমটিমে প্রদীপের আলো দেখে ভয় পেয়ে লোকে পালিয়ে যেতে লাগলো। তারপর অন্যদের ডেকে আনলো। তারা কয়েকজন ছিল একসঙ্গে, অতএব এবার আর ভয় পাওয়ার ব্যাপার ছিল না। কাছাকাছি এসে দেখলো যে মেয়েটা সেখানে বসে আছে। একজন জিজ্ঞাসা করলো, হ্যাঁ রে, এই গর্তটা তুই খুঁড়েছিস? সে বলল, হ্যাঁ। গর্ত খুঁড়ে কি করবি? ওখানে কুয়ো বানাবো। কি করে কুয়ো বানাবি? এতটা যেমন করে খুঁড়েছি ওইভাবে বাকিটাও খুঁড়ব। গায়ের সব ছেলেরা এখানে খেলতে আসে, মনে হচ্ছে তুই নিজে তো মরবি, তার সঙ্গে ওই ছেলেগুলোকেও মারবি। খবরদার কিন্তু বলে দিচ্ছি, কাল থেকে গর্ত খুঁড়বি না। পরের দিন থেকে আর কোনো ছেলে এলো না। মেয়েটাও সারাদিন মজুরি খেটে কাটলো, কিন্তু সন্ধেবেলায় ঠিক সেখানে সেই প্রদীপ জ্বলল, আর ওকে খুরপি হাতে বসে থাকতে দেখা গেল। গ্রামের লোক ওকে মারধর করলো, ঘরে বন্ধ করে রাখলো, কিন্তু সে ফাঁক পেলেই সেখানে ছুটে চলে যায়। এদিকে কুয়ো খোঁড়া চলছে, আর ওদিকে মেয়েটা সেই মাটি দিয়ে সেই ইঁট তৈরি করতে আরম্ভ করলো। এই খেলায় তখন সারা গ্রামের ছেলেরা অংশ নিল। জ্যোৎস্না রাতে সবাই যখন ঘুমিয়ে পড়তো তখন ওকে ইঁট বানাতে দেখা যেত। কে জানে এত অধ্যবসায় ওর কোথা থেকে আসতো। 7 বছর বয়সটা কি আর একটা বলার মতো বয়স হলো? কিন্তু 7 বছরের ওই মেয়েটা বুদ্ধি আর কথাবার্তার ওর 3 গুণ বয়সের লোকেরও কান কেটে দেয়। শেষ পর্যন্ত সেই একদিন এলো যেদিন কুয়ো বাঁধা সম্পূর্ণ হলো, আর তার চাতাল পাকা করে বাঁধানো হলো। সেদিন রাতে মেয়েটা সেই চাতালেই ঘুমোলো। সারাদিন তার আর আনন্দের সীমা ছিল না, নাচে গানে একেবারে যেন ঝলমল করছে। পরদিন সকালে ইঁদারাত চাতালে তার প্রাণহীন দেহটা পাওয়া গেল। সেদিন থেকে লোকে বলতে শুরু করলো, বুড়ি গোমতী এই মেয়ে হয়ে জন্ম নিয়েছিল। তখন থেকে এই কুয়োটার নাম হলো জাঁতা বুড়ির কুয়ো। তাই প্রেমচাঁদের এই সুন্দর একটা গল্প যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক করো, প্রিয়জনকে শেয়ার করতে ভুলো না। আর যারা সাবস্ক্রাইব এখনও করনি, প্লিজ সাবস্ক্রাইব করে প্লিজ একটু আমার পাশে থেকো। সকলে ভালো থেকো, অপেক্ষায় থেকো আমার পরবর্তী গল্পের জন্য।